স্কুল, যেখানে বিল গেটস 9 বছর বয়স থেকে 17 বছর বয়স অবধি পড়াশোনা করেছেন। ওনার গণিত শিক্ষক ফ্রেড রাইট ওনাকে খুব কাছ থেকে চিনতেন এবং উনি বিলকে এমন একটা জিনিসের সাথে পরিচয় করিয়েছিলেন সেই সময় বহু মানুষের কাছে যা অজানা, কম্পিউটার সায়েন্স। পৃথিবীর যেসব স্কুলগুলিতে সর্বপ্রথম কম্পিউটার বসানো হয়, লেক সাইড স্কুল ছিল তার মধ্যে একটা। সেই সময় কম্পিউটারগুলো একদম দেখতে ছিল সারা ঘর জুড়ে থাকা বিরাট বিরাট কিছু মেশিন। 60-এর দশকের শেষ দিকেও একমাত্র গবেষকরাই কম্পিউটার ব্যবহার করতেন পরিসংখ্যান তৈরি করা এবং জটিল হিসেব নিকেশের কাজে। স্কুলের সেই সময়কার কম্পিউটারগুলোর মধ্যে শুধুমাত্র কিবোর্ডটাই এখন পড়ে আছে। প্রত্যেক দিন বিকেলেই ওই কম্পিউটার রুমে আসতো এবং সেই সময় স্কুলের ছাত্ররা এই কম্পিউটার রুমে আসার জন্য অনেক সময় তাদের ফিজিক্যাল এডুকেশন ক্লাসে ফাঁকি দিত। এই যন্ত্রটা আদতে কিভাবে কাজ করে সেটা খুঁজে বের করাটাই ওই অল্প বয়সে বিলের একমাত্র উদ্দেশ্য হয়ে গিয়েছিল। ওনার এই অগ্রগতি ওনার শিক্ষককে অভিভূত করেছিল। আমরা ও সমস্যাগুলো সমাধান করে বা অন্য নানাভাবে ওকে সাহায্য করতে পারতাম, কিন্তু ওর কখনোই আমাদের সাহায্যের প্রয়োজন হতো না। অন্য ছাত্ররা কম্পিউটার প্রোগ্রাম নিয়ে নাড়াচাড়া করতো, কিন্তু ব্যাপারটা ঠিকমতো বুঝতে পারতো না। অন্য ছাত্ররা কেন সেটা বুঝতে পারছে না সেটা বিলের মাথায় ঢুকতো না। মাত্র 12 বছর বয়সী বিল গেটস একজন দ্রষ্টা হয়ে উঠেছিলেন। উনি মনে করতেন যে কম্পিউটার মানুষের জীবন বদলে দিতে পারে এবং উনি বুঝতে পেরেছিলেন যে যন্ত্র নয় বরং সফটওয়্যারই মানুষের সমস্ত কর্মপদ্ধতিতে বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে। 1968 সালে ওনার সাথে আলাপ হয় 2 বছরের বড় আরেক ছাত্র পল অ্যালেনের সাথে এবং খুব তাড়াতাড়ি তারা অবিচ্ছেদ্য বন্ধু হয়ে ওঠেন। জীবনের প্রথম কম্পিউটার প্রোগ্রাম ওনারা একসাথে বানিয়েছিলেন। এটা ছিল এমন এক সফটওয়্যারের প্রোগ্রাম যা স্বয়ংক্রিয়ভাবে ক্লাসের শিডিউল তৈরি করতে পারত। যেখানে ক্লাসের শিডিউল বানানো যাবে এরকম একটা কম্পিউটার প্রোগ্রাম তৈরি করার জন্য ওরা প্রচুর পরিশ্রম করেছিল এবং অবশেষে সফল হয়েছিল। বাজারে যে সফটওয়্যারগুলি পাওয়া যাচ্ছিল সেই তুলনায় ওদের সফটওয়্যার ছিল অনেক বেশি সহজ ও অভিনব। স্কুলের প্রিন্সিপাল ওনাদের পুরস্কৃত করলেন। 15 বছর বয়সে বিল ওনার জীবনের প্রথম চেকটি পেলেন, একটি $500 চেক। এবং কম্পিউটার প্রোগ্রাম তৈরি করাটা যে একটা ভালো ব্যবসা হতে পারে বুঝেছিলেন সেদিনই। কম্পিউটার প্রোগ্রাম তৈরি করাটা বিলের কাছে খুবই সহজ একটা ব্যাপার ছিল। প্রোগ্রাম বানানোয় উনি ছিলেন অত্যন্ত দক্ষ। ওনার বন্ধুরাও খুব সহজে এবং খুব দ্রুত প্রোগ্রাম লিখতে পারত এবং প্রোগ্রাম বানাতে বিশেষ খরচাও হতো না। ফলে চাইলে ওরা এই প্রোগ্রাম বিক্রি করেই যথেষ্ট পরিমাণ অর্থ উপার্জন করতে পারত। কিন্তু 60-এর দশকের শেষ পর্যায়ে তথ্য প্রযুক্তি ক্ষেত্রকে যখন খুব গোপনীয়তার সাথে গড়ে তোলা হচ্ছে, সেই যুগে কম্পিউটার প্রোগ্রামের ব্যবসা করার চিন্তাটা আপাত দৃষ্টিতে কিছুটা অবাস্তবই ছিল। কিন্তু বিল গেটস নিজের বুদ্ধিবৃত্তির উপর আস্থা রেখেছিলেন। 17 বছর বয়সে স্কুল শেষ করার পর ওনার জীবনের একমাত্র লক্ষ্য ছিল প্রোগ্রামিং এর ব্যবসা শুরু করা। কিন্তু বিলের কথাকে ওর বাবা মা এবং আরো অনেকে গুরুত্ব দেননি। এটা ছিল অভিনব একটা ব্যাপার। অধিকাংশ অভিভাবকই সেই সময় কম্পিউটার সম্পর্কে জানতেন না এবং কম্পিউটারের কিছু বুঝতেনও না। আমার ধারণা বিলের পরিবারও এর ব্যতিক্রম ছিল না। অর্থাৎ ওনাদের সন্তান এমন একটা জিনিসের সঙ্গে জড়িয়ে পড়ছিল যেটা ওনারা নিজেরাও বুঝতেন না। গেটস পরিবারে এরকম একটা জিনিসের পিছনে সময় নষ্ট করার প্রশ্নই ওঠে না। বিলের সাফল্য নির্ভর করছিল ওর বাবার মতোই আইন পড়ার উপর। তাই হাই স্কুল শেষ হওয়ার পরই বিল দেশের অন্য প্রান্তে বস্টনে চলে যান এবং বাবার মতো হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে আইন পড়ার জন্য ভর্তি হন। কম্পিউটারের এক অজানা দুনিয়া অপেক্ষা করেছিল হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জন্য। 19 বছর বয়সী বিল গেটস হার্ভার্ডে আইন নিয়ে পড়াশোনা করার কালীন ফুর্তি করতে এবং পোকার খেলতে খুবই ভালোবাসতেন। কিন্তু 1974 সালে ওনার জীবন চিরতরে পাল্টে গেল। একটা অদ্ভুত ধাতব বাক্স নিয়ে লেখা একটা প্রবন্ধ ওনার চোখে পড়ল। সেটা ছিল পৃথিবীর ইতিহাসে তৈরি হওয়া সর্বপ্রথম পার্সোনাল কম্পিউটার। সাধারণ লোকজনের কাছে এটা খুব একটা বড় ব্যাপার ছিল না ঠিকই, কিন্তু বিল গেটস সেদিন বুঝতে পেরেছিলেন যে তিনি যে স্বপ্ন দেখেছিলেন সেটা বাস্তবায়ন সম্ভব। মন্টি ডেভিডফ হার্ভার্ডে বিলের সহপাঠী ছিলেন। এই কম্পিউটারটাই যে ভবিষ্যতে মাইক্রো কম্পিউটারের আদি জনক সেটা বুঝতে মন্টিকে বেশ কিছু সময় ও অনেকটা কল্পনা শক্তি ব্যয় করতে হয়েছে। আজকের দিনের সাপেক্ষে দেখলে ব্যাপারটা এরকম দাঁড়াবে যে এমন একটা কম্পিউটার কিনলাম যার মধ্যে কোনো রকম অপারেটিং সিস্টেম লোড করা নেই, কোনো কিছু নেই। ওটা শুধুমাত্র একটা ধাতব বাক্স যার মধ্যে কোনো রকম সফটওয়্যার লোড করা নেই। না আছে উইন্ডোজ, না ম্যাক ওএস, না ওয়ার্ড, না এক্সেল,
কিছু না। বিল গেটস এই সুযোগ কোনো মতেই হাতছাড়া করতে চাননি। বিল ও পল ঠিক করলো যে ওরা এই কম্পিউটারের জন্য এমন একটা সফটওয়্যার বানাবে যাতে সাধারণ লোকও মানে সাধারণ লোকও এই কম্পিউটার ব্যবহার করতে পারে। বিল এবং ওনার হাই স্কুলের বন্ধু পল অ্যালেন মিলে ঠিক করলেন যে ওনারা এই কম্পিউটারের জন্য কিছু প্রোগ্রাম তৈরি করবেন। তারা 1 মাস দিন রাত কাজ করে চললেন। মন্টি ডেভিডফ ওনাদের কাজে সাহায্য করেছিলেন। যেহেতু পল সেই সময় দিনের বেলা হানিওয়েলে ফুল টাইম চাকরি করত, আর আমি এবং বিল ইউনিভার্সিটির ছাত্র ছিলাম, তাই আমরা সাধারণত রাতের দিকেই কাজ করতাম। তাই ব্যাপারটা এরকম দাঁড়িয়েছিল যে আমরা রাত জেগে কাজ করতাম আর বেলা অবধি ঘুমোতাম, দুপুরবেলা ক্লাসে যেতাম। প্রোগ্রাম বানানোর জন্য বিল ও পল ইউনিভার্সিটির কম্পিউটার ব্যবহার করেছিলেন, যা ছিল বিশ্ববিদ্যালয়ের নিয়ম বিরুদ্ধ। আমরা যে কাজে কম্পিউটার ব্যবহার করছিলাম আর আমাদের সেটা করার অনুমতি ছিল না। আর তাছাড়া পল অ্যালেনকে কম্পিউটার সেন্টারে নিয়ে আসতাম, কিন্তু পল হার্ভার্ডের ছাত্র ছিল না। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনোভাবে ব্যাপারটা জেনে যায় এবং আমরা ঠিক কি করছি সেই বিষয়ে খোঁজ খবর নেওয়া শুরু করে। যতদূর মনে পড়ছে বিলকে তিরস্কার করা হয়, শুধুমাত্র তিরস্কার করেই ছেড়ে দেওয়া হয়, যেটা শাস্তি হিসাবে খুবই কম ছিল। বলা হয় যে ভবিষ্যতে আর এই ভুল না করতে। হার্ভার্ডের ওই বকুনিকে বিল বিন্দুমাত্র পাত্তা দেননি। ওনার যেটা করার ছিল পলের সঙ্গে একসাথে তিনি সেটা করে ফেলেছিলেন। এই যে ফিতেটা আপনারা দেখছেন, এটাকে ফ্লপি ডিস্কের পূর্বসূরি বলা যায়। ওনাদের বানানো প্রোগ্রামটা এর মধ্যে ভরা ছিল। প্রথম মাইক্রো কম্পিউটার নির্মাতার সংস্থার কাছে বিল এটা $3000 বিক্রি করেন। ওর ইচ্ছে ছিল যে একটা সফল সফটওয়্যারের ব্যবসা শুরু করার, এবং এই প্রোগ্রাম বানানোটা ছিল ওর এই বহু পরিকল্পিত ব্যবসা গড়ে তোলার পথে প্রথম পদক্ষেপ। আসলে ও চেয়েছিল যে এই ধরনের প্রোগ্রামের সর্বপ্রথম নির্মাতা যেন ওই হয়। প্রোগ্রাম বিক্রি করে পাওয়া টাকাকে মূলধন করে 1975 সালে 20 বছরেরও কম বয়সে পল আর বিল একসাথে একটি কোম্পানি চালু করলেন। এই কোম্পানির নাম ওরা দিলেন মাইক্রোসফট। এই নামই ছিল ওনাদের কাজের পরিচয়। মাইক্রো অর্থাৎ ছোট কম্পিউটার এবং সফট অর্থাৎ সফটওয়্যার। সেই যুগে এরকম একটি কোম্পানি চালু করাটা ছিল খুবই চ্যালেঞ্জিং। খুব কম খদ্দেরই ওনাদের কাছে আসতেন। মাইক্রোসফটের ভবিষ্যৎ ছিল অনিশ্চিত, কিন্তু তা সত্ত্বেও পরিবারবর্গকে হতাশ করে বিল হার্ভার্ড ছেড়ে দিলেন। ও হার্ভার্ডে আইন পড়তে ফিরে যাওয়ার বদলে ব্যবসা চালিয়ে যাওয়া নিয়ে সিদ্ধান্ত নিয়েছিল। ও বলেছিল যে ওর পরিবার, বিশেষত ওর বাবা, ওকে হার্ভার্ডে ফিরে পড়াশোনা শেষ করে ডিগ্রি নেওয়ার জন্য প্রচুর চাপ দিচ্ছেন, যাতে ওর ভবিষ্যৎ সুরক্ষিত থাকে। সম্ভবত সেই জন্যই ওরা এমনটা চেয়েছিলেন, কিন্তু বিল আর পড়াশোনা করেনি। সিয়াটেলে ফিরে মাইক্রোসফটের এই দুজন শহরতলি অঞ্চলে 100 বর্গমিটারের একটি অফিস নিয়ে ব্যবসা শুরু করলেন। এই বাড়িটির 8 তলায় ছিল ওদের অফিস। 1978 সালে মাইক্রোসফট ছিল একটি ছোট কোম্পানি, যার কর্মচারীর সংখ্যা ছিল 11। এরা ছিলেন মাইক্রোসফটের মূল টিম। একদম বাঁ দিকে স্কুলের ছাত্রের মতো দেখতে ছেলেটি কোম্পানির বস বিল গেটস। ওর কাজ ছিল ক্লায়েন্ট নিয়ে আসা। ডান দিকের এই দাড়িওয়ালা, এই ভদ্রলোক বিলের অংশীদার পল অ্যালেন। বর্তমানে 69 বছর বয়সী মেরিয়াম লুবো কোম্পানি শুরুর সময় থেকে মাইক্রোসফটের সাথে কাজ করেছেন। তিনি ছিলেন বিল গেটসের সেক্রেটারি। পুরনো স্মৃতি ওনার সর্বক্ষণের সঙ্গী, এবং সেই সময়ের বিভিন্ন ছবির একটি অ্যালবাম উনি সযত্নে রেখে দিয়েছেন। এইটা আমার কাছে খুবই মূল্যবান। এই ছবিতে যাদের দেখা যাচ্ছে এদেরকে আমি বলি মাইক্রোসফটের দল, আমার দল, আমার খুব কাছের মানুষ। শুরু সেই দিনগুলোকে খুব কঠিন হলেও সেই সময়ের কথা বলতে গেলে উনি এখনো আবেগপ্রবণ হয়ে পড়েন। নিজের ইন্টারভিউ এর দিনটা মিরিয়াম এখনো স্পষ্ট মনে করতে পারেন, যেদিন তিনি নিজের হবু বস বিল গেটসকে প্রথমবার দেখে চমকে গিয়েছিলেন। আমার মনে আছে একদিন এলোমেলো চুল আলা, জিন্স আর স্নিকার পরা একটা ছেলে ভেতরে ঢুকে আমায় বলল হ্যালো, আর তারপর সোজা প্রেসিডেন্টের অফিসে ঢুকে গেল। তারপর সেখান থেকে বেরিয়ে কম্পিউটার রুমে ঢুকলো।
আমি দৌড়ে গিয়ে স্টিভকে বললাম, এইমাত্র একটা ছোট ছেলে কম্পিউটার রুমে ঢুকেছে, কি করি বলেন তো? উনি বললেন, বাচ্চা কাকে বলছেন? উনিই তো প্রেসিডেন্ট, উনি আপনার বস। আমি তো অবাক, ওই ছেলেটা আমার বস, ওর বয়স কত? উনি বললেন, ওর বয়স 20। স্টিভ বললেন, ভাববেন না, শিগগিরই 21 হয়ে যাবে ওর। তো আমি বাড়ি ফিরে আমার স্বামীকে ঘটনাটা বললাম এবং ও শুনে বলল, কালকে অফিসে গিয়ে চেক বইটা ভালো করে দেখে নিও, ওদের অ্যাকাউন্টে টাকা আছে কিনা, কারণ বছর 20 একটা ছেলে থোড়াই তোমায় মাইনে দেবে। কিন্তু অবিলম্বে উনি বুঝতে পারলেন যে মাইক্রোসফটের কর্ণধার এই তরুণটি অসম্ভব পরিশ্রমী এবং আত্মবিশ্বাসী। ও সারাক্ষণ কাজে ডুবে থাকতো। আসলে ওনার সামনে একটা লক্ষ্য স্থির ছিল এবং উনি প্রত্যয়ের সঙ্গে সেই লক্ষ্য পূরণের দিকে এগোচ্ছিলেন। একদিন অফিসে ঢুকে দেখলাম যে বিল মাটিতে পড়ে আছে। আমি স্টিভকে গিয়ে বললাম যে বিল অজ্ঞান হয়ে গেছে, আমি কি ডাক্তার ডেকে আনবো? স্টিভ বলল, না, ও ওরকমভাবে ঘুমোচ্ছে। আমি বললাম, সে কি, কেন? স্টিভ বললেন, সপ্তাহের শনি রবিবারগুলো ও হয়তো অফিসে কাটিয়েছিল, সেদিন ছিল সোমবার, হয়তো কোনো কাজ শেষ করতে চাইছিল, তাই এখানেই থেকে গেছে আর কাজটা শেষ করে ঘুমিয়ে পড়েছে। এবং উনি ঘুম থেকে উঠেও বাড়ি যাবে, স্নান করবে এবং তারপর আবার অফিসে চলে আসবে। ভাবলাম, আজও মানুষ বটে, এরকম ক্লান্ত কাজ পাগল মানুষ আমি আগে কখনো দেখিনি। তরুণ বিল গেটসের কাছে মাইক্রোসফটের সাফল্যই ছিল শেষ কথা। নিজের জন্য ভাবার সময় ছিল না তার কাছে। গতি জিনিসটা প্রচন্ড ভালোবাসতেন। নিজের জন্য তিনি একটি পশ গাড়ি 930 কিনেছিলেন। ওর আনন্দের জন্য ও জোরে গাড়ি চালাতে ভালোবাসতো। এই আঁকা বাঁকা পাহাড়ি পথ ধরে ও যতটা জোরে সম্ভব গাড়ি ছোটাতো। সবকিছুই ছিল ওনার কাছে একটা চ্যালেঞ্জ, যেটা উনি অতিক্রম করতে চাইতেন। যে কোনো কিছুই হোক না কেন, উনি তার শেষ দেখে ছাড়তেন। ওনার গাড়িতে ফাস্ট বাস্টার নামে একটা যন্ত্র লাগানো থাকতো, যেটা আশেপাশের পুলিশের উপস্থিতি থাকলে যা আপনাকে বিপদ সংকেত দিতে থাকবে। ও এইভাবেই মনের চাপ কাটাতো। জোরে গাড়ি চালানোর সময় যেহেতু পুরো মনোসংযোগটা দিতে হতো গাড়ি চালানোর দিকে, তাই অন্য সমস্ত রকম চিন্তা সেই সময় মাথা থেকে বেরিয়ে যেত। একদিন আমি ওনাকে বললাম যে এভাবে চলতে থাকলে একদিন নিশ্চয়ই সকালে ঘুম থেকে উঠে খবরে পড়বো যে মাইক্রোসফটের প্রেসিডেন্ট গ্রেপ্তার। বেপরোয়া গাড়ি চালানোর অপরাধে 1977 সালে বিল গেটসকে কিছুদিন জেলখানায় কাটাতে হয়। বেপরোয়া এই গাড়ি চালকটি কিন্তু ব্যবসার ক্ষেত্রে অসম্ভব দক্ষ ছিলেন এবং এই শতাব্দীর একটা অন্যতম বড় ব্যবসায়িক চুক্তি সম্পাদন করার সময় সেটা আরো ভালোভাবে বোঝা গেল। মাত্র 24 বছর বয়সে বিল গেটস এমন একটি ব্যবসায়িক চুক্তি করলেন যেটা তাকে সাইবার দুনিয়ার সব থেকে গুরুত্বপূর্ণ মানুষ হিসেবে প্রতিষ্ঠা করলো। আইবিএম এর সাথে তিনি একটি অনন্য সাধারণ চুক্তি স্বাক্ষর করলেন। আইবিএম আমেরিকার সব থেকে বড় মাল্টি ন্যাশনাল কোম্পানি, সারা বিশ্বে যাদের কর্মচারীর সংখ্যা 3.5 লাখ। সালটা 1980। আইবিএম এর বড় বড় কম্পিউটারগুলি সেই সময় সাইবার দুনিয়ায় একচ্ছত্রভাবে আধিপত্য করত, কিন্তু অবস্থা পাল্টা ছিল। বাজারে ছোট কম্পিউটারের চাহিদা আস্তে আস্তে বাড়তে শুরু করছিল এবং এই চাহিদা মাথায় রেখে আইবিএম তৈরি করলো নিজস্ব পার্সোনাল কম্পিউটার পিসি। এই যন্ত্রটা দেখতে নিখুঁত হলেও এটার কাজ করার জন্য একটা মস্তিষ্ক প্রয়োজন ছিল। আসলে কম্পিউটারের পরিভাষায় যাকে বলা হয় অপারেটিং সিস্টেম, সেটা এখানে ছিল না এবং কিভাবে বানানো যায় সেটাও আইবিএম এর ইঞ্জিনিয়াররা জানতেন না। আইবিএম ঠিক করলো, বেশ, আমরা আমাদের কম্পিউটারে একটা অপারেটিং সিস্টেম বসাবো। কিন্তু যখন ইঞ্জিনিয়ারদের জিজ্ঞাসা করা হলো যে আপনারা কি অপারেটিং সিস্টেম বানাতে পারবেন, তারা বললেন যে তারা অপারেটিং সিস্টেমের প্রোগ্রাম আগে কখনো লেখেননি। বড় বড় কম্পিউটারের জন্য প্রোগ্রাম লেখায় তারা দক্ষ হলেও এরকম ছোট ছোট মেশিনের প্রোগ্রাম বানানোর সম্বন্ধে তাদের কোনো ধারণা নেই। তারা বাইরে থেকে অপারেটিং সিস্টেম কেনার পরামর্শ দিলেন। এবং আকস্মিকভাবে ঠিক এই সময় আইবিএম এর ইঞ্জিনিয়ারদের সাথে তরুণ বিল গেটস এর যোগাযোগ হয়। এই যোগাযোগ হয়েছিল বিল গেটস এর মায়ের মাধ্যমে। বিলের মা মেরি গেটস সেই সময় ইউনাইটেড ওয়ের বোর্ডের সদস্য ছিলেন এবং তিনি আইবিএম এর শীর্ষ কর্তাদের মধ্যে একজনকে চিনতেন, যিনি সেই সময়ে ওই ইউনাইটেড ওয়ে বোর্ডে ছিলেন। তাই আমার ধারণা এই যে ওনার ছেলের কোম্পানির কাজ সম্বন্ধে
উনি প্রথম আইবিএম কে জানান এবং বিলের কোম্পানি যাতে প্রাথমিক আলোচনা করতে পারে তার সুযোগ করে দেন। আমার মনে হয় যে আইবিএম এবং মাইক্রোসফট এই দুটো কোম্পানিকে একসাথে আলোচনায় বসানোর পেছনে কোনো না কোনোভাবে ওনার মায়ের অবদান নিঃসন্দেহে রয়েছে। তরুণ বিল গেটস ফ্লোরিডায় আইবিএম এর হেডকোয়ার্টারে গিয়ে দেখা করলেন এবং এখান থেকে সূচনা হলো এক নতুন অধ্যায়ের। প্রথমত তিনি অসম্ভবকে সম্ভব করার দায়িত্ব নিলেন। তিনি বললেন যে আইবিএম যে কম্পিউটারের মস্তিষ্ক অপারেটিং সিস্টেম খুঁজছে সেটা তিনি বানাতে পারবেন। বিল ইতিপূর্বে যে সমস্ত সফটওয়্যারগুলি বানিয়েছিলেন, এবারের এই কাজটা ছিল তার থেকে অনেক অনেক বেশি জটিল। আইবিএম বিল গেটসের কাছে জানতে চাইল যে তিনি অপারেটিং সিস্টেম বানাতে জানেন কিনা। এটা ছিল কম্পিউটারের দুনিয়ায় এক নতুন যুগ। বিল গেটস উত্তর দিলেন হ্যাঁ। অপারেটিং সিস্টেমের একটাও প্রোগ্রাম না লেখা সত্ত্বেও বিল উত্তর দিলেন যে তিনি জানেন। তারা বাইরে থেকে অপারেটিং সিস্টেম কেনার পরামর্শ দিলেন। কিন্তু ঘটনা হলো বিল আইবিএম এর ডিরেক্টরদের মিথ্যে কথা বলেছিলেন। আসলে তার পরিকল্পনা অন্য ছিল। অপারেটিং সিস্টেম বানানোর বদলে তিনি বাইরে থেকে কিনবেন বলে ঠিক করেছিলেন। বিলের সাথে সম্প্রতি আলাপ হয়েছিল কম্পিউটার পাগল এক যুবক টিম প্যাটারসনের সাথে, যিনি সময় কাটাতেন কম্পিউটার প্রোগ্রাম বানিয়ে। টিম ছিল এক্ষেত্রে তার একমাত্র। $50,000 বিনিময়ে টিম প্যাটারসন তার এই আবিষ্কার বিক্রি করলেন মাইক্রোসফটকে। তার এই আবিষ্কার দিয়ে এই দুজন যে ঠিক কি করতে চলেছেন সেটা তিনি সম্ভবত সেই সময় কল্পনাও করতে পারেননি। ওনারা আমাকে বললেন আমাদের কাছে একটা কোম্পানি রয়েছে যারা এই ডস ব্যবহার করতে চায়, এবং আমার সিয়াটল কম্পিউটার্স সেই মতোই চুক্তি স্বাক্ষর করে মাইক্রোসফটের সাথে, যারা আমাদের থেকে জিনিস কিনে সেটা অজানা কোনো কোম্পানিকে বিক্রি করবে। এবং পরে জানতে পারলাম যে সেই কোম্পানির নাম আইবিএম। আপনি নিশ্চয়ই অবাক হয়েছিলেন। ঠিক তা নয়, এটাকে বিশেষ গুরুত্ব দিইনি। ওটা আইবিএম নিক বা যেই নিক, তাতে আমার তখন বিশেষ যায় আসতো না। আসলে আইবিএম এর এটা নেওয়ার তাৎপর্য এবং তার প্রভাব যে কতটা সুদূর প্রসারী, এটা আমি সেই সময় বুঝতে পারিনি। বিল গেটস এই প্রোগ্রামটির নাম পাল্টে রাখলেন এমএস ডস। এমএস অর্থাৎ মাইক্রোসফট এবং ডস অর্থাৎ অপারেটিং সিস্টেম। সেই যুগে $50,000 বিনিয়োগ করাটা ছিল একটা বিরাট ব্যাপার। কিন্তু এই বিনিয়োগকে পুঁজি করেই বিল একটা যুগান্তকারী চুক্তি করতে চলেছিলেন। ওনার মাথায় একটা পরিকল্পনা এলো যে তাদের কোম্পানি আইবিএম কে এই প্রোগ্রামটা বিক্রি করবে না, বরং পিসি বিক্রি করে আইবিএম এর যে লাভ হবে তার একটা অংশ মাইক্রোসফট নেবে। প্রতি কম্পিউটার বিক্রি পিছু $3। এই চুক্তিটা যেন চিরস্থায়ী হয়, এই অনুরোধ ছিল। বিল গেটস এবং পলের এই সিদ্ধান্তটা নিঃসন্দেহে একটা অসাধারণ ব্যবসায়িক পদক্ষেপ ছিল, যে তারা আইবিএম কে অপারেটিং সিস্টেমটা বিক্রি করবেন না, বরং প্রতিটি অপারেটিং সিস্টেমের বিক্রি পিছু তাদের কোম্পানি মাইক্রোসফট আইবিএম এর লাভের থেকে একটি অংশ নেবে। তাই আইবিএম এর যে কম্পিউটারগুলোতে মাইক্রোসফটের অপারেটিং সিস্টেম থাকতো সেগুলোর জন্য মাইক্রোসফট টাকা পেত। বিলের সিদ্ধান্ত যে সঠিক ছিল সেটা কিছুদিনের মধ্যেই বোঝা গেল। পার্সোনাল কম্পিউটার ব্যবসায়িকভাবে দারুণ সফল হলো। 1981 গ্রীষ্মকালে মাত্র 3 মাসের মধ্যে 50,000 কম্পিউটার বিক্রি হলো। আমেরিকান সমাজের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠল কম্পিউটার। স্কুল, অফিস, বাড়ি সর্বত্র কম্পিউটার চালু হলো। বিল গেটসের অনুমানই সত্যি হলো, কম্পিউটার হলো জরুরি নিত্য সঙ্গী। আইবিএম এর পার্সোনাল কম্পিউটার পল অ্যালেন ও বিল গেটসকে বিত্তশালী করে তুলল এবং সাইবার দুনিয়ার মানচিত্রে মাইক্রোসফট একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করল। ব্যবসার আঙ্গিকও এবার বদলাতে লাগলো ধীরে ধীরে। অফিসের সেই বাউন্ডুলে হিপি আবহ আর ছিল না। 1983 সালে মাইক্রোসফটের ব্যবসা 10 কোটিতে পৌঁছয়। এই পুরো অফিস বাড়িটাই মাইক্রোসফট কিনে নেয়। অফিসিয়াল ছবির জন্য সংস্থার এক্সিকিউটিভ ডিরেক্টররা স্যুট টাই পরিহিত হয়ে ছবি তুললেন। বিল গেটসের বয়স তখন 27। তার ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ $7 কোটি ছাড়িয়ে গেছিল। প্রত্যেক দুটোর মধ্যে একটা কম্পিউটারে তাদের কোম্পানির সফটওয়্যার ব্যবহৃত হতো। টাইম ম্যাগাজিন 1984 সালে এই সফটওয়্যারটিকে দ্য ম্যাজিক ইনসাইড দ্য মেশিন বলে আখ্যা দেয়। আইবিএম এর তুলনায় মাইক্রোসফট হয়ে উঠেছিল প্রচারের কেন্দ্রবিন্দু। কিন্তু বিল এতেও সন্তুষ্ট ছিলেন না।
বিল সম্বন্ধে একটি বিশেষ ঘটনা রোল্যান্ড হ্যানসেনের স্পষ্ট মনে আছে। উচ্চাভিলাষী তরুণ প্রেসিডেন্টের সাথে আলাপ হওয়ার পর তার আত্মপ্রত্যয় মাইক্রোসফটের এই প্রাক্তন প্রেসিডেন্টকে অভিভূত করেছিল। পরবর্তী 4-5 ঘন্টা ধরে সাদা বোর্ডের ওপর লিখে দাগ কেটে তিনি এইটা বোঝাচ্ছিলেন যে কিভাবে সফটওয়্যারের সাহায্যে তিনি গোটা সাইবার দুনিয়ার দখল নেবেন এবং কেন মাইক্রোসফট মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সব থেকে গুরুত্বপূর্ণ কোম্পানি হয়ে উঠবে। কয়েক ঘন্টা ধরে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা চলল এবং শেষ হওয়ার পর আমি বিলের দিকে তাকালাম এবং উনি বললেন, কি মনে হয় আপনার? আমি উত্তর দিলাম, আমি নিশ্চিত যে আপনিই পারবেন সারা দুনিয়াকে মুঠোয় আনতে। কিন্তু এইভাবে পৃথিবীর একচ্ছত্র অধিপতি হয়ে ওঠার পথে একটা সমস্যা দেখা দিয়েছিল, যেটা তাকে দূর। যে মানুষটি তার সাফল্যের পথে বাধা স্বরূপ হয়ে দেখা দিচ্ছিল তার নাম ছিল স্টিভ জবস। তার বয়সও ছিল 27, বিল গেটসের সমবয়সী। তিনিও একটি কম্পিউটার সংস্থা চালু করেছিলেন যার নাম ছিল অ্যাপল। গেটসের সাথে তার পার্থক্য ছিল এই যে তার সংস্থা কম্পিউটার বানাতো। স্টিভ জবস একটি অত্যাধুনিক কম্পিউটার বানিয়েছিলেন যা বিলের সাফল্যকে একটা চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছিল। এটা ছিল ম্যাকিনটশ। সর্বপ্রথম এই কম্পিউটারে মাউস ব্যবহার করা হয় এবং কম্পিউটারের পর্দায় আইকন এবং উইন্ডোজ দেখা যায়। বৈপ্লবিক পদক্ষেপ, যার অর্থ এরপর থেকে ছোটরাও সহজেই কম্পিউটার ব্যবহার করতে পারবে। আসলে কম্পিউটারের মস্তিষ্ক স্বরূপ যে অপারেটিং সিস্টেম, তার কারণে এটা সম্ভব হচ্ছিল এবং অ্যাপলই এই অপারেটিং সিস্টেম তৈরি করেছিল। এই ম্যাকিনটশ কম্পিউটার আইবিএম এর থেকে প্রায় 10 বছর এগিয়ে ছিল। এটা ছিল একটা সহজ ব্যাপার। বিল গেটস ম্যাকিনটশের গোপন কলা কৌশল বুঝতে চাইছিলেন এবং তিনি চেয়েছিলেন তার নিজের সংস্থার অধীনে ম্যাকিনটশের মতো উন্নত একটা সিস্টেম বানিয়ে সেটা অ্যাপলের প্রতিপক্ষকে বিক্রি করতে। কিন্তু কি করে এটা করবেন তিনি? বিল গেটস অ্যাপলকে সফটওয়্যার বিক্রি করতেন। অ্যাপলের ইঞ্জিনিয়ারদের তাদের যোগানদাতা সংস্থা সম্বন্ধে সতর্ক থাকার কোনো দরকার ছিল না। বিল গেটস এই সুযোগটাকে কাজে লাগিয়ে ম্যাকিনটশের গোপন প্রযুক্তি খুঁজে বার করলেন। অ্যান্ডি হার্টজফেল্ড সেই সময় ম্যাকিনটশের প্রজেক্ট ম্যানেজার ছিলেন। বিল গেটসকে যেদিন আমরা প্রথমবার ম্যাকিনটশ দেখাই সেদিনটা আমার এখনো স্পষ্ট মনে আছে। একভাবে অবশ্য বলা যায় ম্যাকিনটশই ওনার ভবিষ্যৎ দিশা দেখিয়েছিল। বিল গেটস ম্যাকিনটশের অন্দর মহলের সবকিছু বুঝতে চাইছিলেন। মাউসের ব্যবস্থাটা তাকে ভীষণভাবে প্রভাবিত করেছিল। তিনি প্রশ্ন করেছিলেন, নানান রকমের প্রশ্ন। স্টিভ জবসের কথা অনুযায়ী তিনি প্রচুর প্রশ্ন করছিলেন। আমি সবে বলতে যাচ্ছিলাম যে চাইলে আপনিও এটা অ্যাপেলেও করতে পারেন। আর ঠিক তখনই স্টিভ বুঝে ফেলেন যে আমি ঠিক কি বলতে যাচ্ছি এবং যতটা জোরে সম্ভব চেঁচিয়ে আমাকে বলেন, আপনি থামুন। কিন্তু কেন উনি চুপ করতে বললেন সেটা আমি বুঝতে পারিনি, তাই আমি ওনাকে কোনো ইতিবাচক ইঙ্গিতও করিনি। তাই থামুন আপনি বলে উনি আগের থেকেও জোরে চেঁচালেন। অবশেষে আমরা ওনার কথা বুঝতে পারলাম। স্টিভের সন্দেহ সঠিক ছিল, তবে দেরি হয়ে গিয়েছিল। মাইক্রোসফটের একটি ইঞ্জিনিয়ারের টিম ম্যাকিনটশের অনুকরণে এমন একটি ড্রাফট অপারেটিং সিস্টেম বানানোর চেষ্টা করছিল যেটা আইকন এবং উইন্ডোজের সাহায্যে কাজ করে। কিন্তু এরা সবসময় ম্যাকিনটশকে নকলের কথা অস্বীকার করে এসেছে। তবে মাইক্রোসফটের এই প্রাক্তন ইঞ্জিনিয়ারের গলায় কিন্তু অন্য সুর। এটা ঠিক যে যেদিন ম্যাকিনটশ বাজারে প্রথম আসে সেদিনই আমার বস একটা কিনে আমার টেবিলের উপর রেখে বললেন, সোজা হিসেব, এখান থেকে যা পারেন নকল করুন। এর কয়েক মাস পর 1985 সালে বিল গেটস একটি নতুন অপারেটিং সিস্টেম বাজারে ছাড়লেন যার নাম ছিল উইন্ডোজ। এবং তিনি এটা অ্যাপলের সমস্ত প্রতিপক্ষ সংস্থাকে দিলেন। পিসি ম্যাকিনটশের সাথে দ্রুত পাল্লা দিতে লাগলো এবং এর দামও ছিল ম্যাকের অর্ধেক। স্টিভ জবস এর সাথে টেক্কা দিতে পারলেন না। আসলে অ্যাপল সেই সুযোগটাই পায়নি। আসলে তাদের ছোট ক্লোজ সিস্টেমের অ্যাপল যেন অনেকটা বিরাট দামি জ্যাগুয়ার গাড়ির মতো। কিন্তু এটা বুঝতে হবে যে সবাই জ্যাগুয়ার চালায় না। উনি চেয়েছিলেন বেশি দামের উন্নত একটি মেশিন এবং সেটাই তিনি বানিয়েছেন এবং এটা খুবই দামি। তিনি যেটা চেয়েছিলেন সেটাই পেয়েছেন। আর মাইক্রোসফট যেটা চেয়েছে সেটাই বানিয়েছে। ভোক্সওয়াগন, যেটা আমরা সবাই চালাই, এটাই ছিল উইন্ডোজের সাফল্য।
পরবর্তী 10 বছরের মধ্যে দেখা গেল যে বিশ্বের 95% কম্পিউটার বিল গেটসের এই উইন্ডোজ সিস্টেম ব্যবহার করছে। 1995 সালে 40 বছর বয়সী এই মানুষটি সাফল্যের চরম শিখরে পৌঁছে গেলেন। তার সংস্থার সামনে আর কোনো বাধা ছিল না এবং তারাই কম্পিউটার ব্যবসাকে নিয়ন্ত্রণ করছিলেন। এখন আর বোয়িং বিমান নয়, বরং সিয়াটেল বিখ্যাত ছিল মাইক্রোসফটের জন্য, একটি মাল্টিন্যাশনাল কোম্পানি যার কর্মচারীর সংখ্যা 17,000। রেডমন্ডে মাইক্রোসফটের নতুন হেডকোয়ার্টারের ক্যাম্পাসটা ছিল যেন একটা শহরের মধ্যে আরেকটা শহর। বিল গেটসের এই বিরাট সাফল্য গোটা আমেরিকাকে অভিভূত করেছিল। সংবাদপত্র তাকে আখ্যা দেয় বিশ্বের অধীশ্বর বলে। বিশ্বের 95তম বিত্তশালী ব্যক্তি হিসেবে তার নাম ঘোষণা করা হয়। তার ব্যক্তিগত সম্পদের পরিমাণ ছিল প্রায় $130 কোটি। মাইক্রোসফটের হেডকোয়ার্টার থেকে মাত্র কয়েক মাইল দূরে $10 কোটি খরচা করে 5,000 বর্গমিটার এলাকা জুড়ে তিনি নিজের স্বপ্নের বাড়ি তৈরি করলেন, যেখানে ঘরের সংখ্যা ছিল 20, বাথরুম 24টি এবং রান্নাঘর 6টি। 3 সন্তান সহ এক দম্পতির পক্ষে যা অনেকটাই বেশি। সাইবার দুনিয়ার সংঘাত। 90-এর মাঝামাঝি সময় থেকে কম্পিউটার দুনিয়ায় একটা বিপ্লব নিয়ে আসছিল। সারা বিশ্বে আর গুরুত্ব ছিল অপরিসীম। ইন্টারনেট। সেই যুগে খুব কম সংখ্যক কিছু ছাত্র এবং শিক্ষাবিদরাই কেবল ইন্টারনেট ব্যবহার করতেন। ইন্টারনেট কিভাবে সাইব জগতের মানচিত্রকে বদলে দিতে চলেছে সেটা মাইক্রোসফটের কিছু কর্মী বুঝতে পারলেও বিল গেটসের সংশয় ছিল। সবাই তখন বলছিল যে আমাদেরকেও এটা বানাতে হবে, প্রচুর লাভ হবে এখান থেকে, এবং বিল তখন বলেছিলেন লাভ করার জন্য আরো অনেক রাস্তা আছে। আর তাছাড়া আমি আমার কোম্পানির সমস্ত কিছুকে, সমস্ত সংস্থানকে ইন্টারনেটের পেছনে লাগাতে চাই না। এটা শিক্ষাগত একটা জিনিস। অন্যরা এখান থেকে কিরকম ব্যবসা করছে আগে সেটা দেখা যাক, তারপর না হয় আমরা ভেবে দেখব। সান ফ্রান্সিসকোতে ক্যালিফোর্নিয়ার একটি সংস্থা কিন্তু বুঝতে পেরেছিল যে ইন্টারনেট খুব সহজেই সারা বিশ্বের মানুষকে আকৃষ্ট করবে। এই সংস্থার নাম ছিল নেটস্কেপ। সাধারণ মানুষ যাতে ইন্টারনেট ব্যবহার করতে পারে তার জন্য এই ছোট সংস্থাটি একটি সফটওয়্যার তৈরি করলো। এই সফটওয়্যারকে কম্পিউটারের পরিভাষায় ব্রাউজার বলা হয়। মাইকেল টয় ছিলেন নেটস্কেপের একজন ইঞ্জিনিয়ার এবং এই ডাউনলোড ছিল সম্পূর্ণ। 1994 সালে এই ব্রাউজারটি বাজারে আসা মাত্র সঙ্গে সঙ্গে অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে। আমরা এই ব্রাউজারটা বানিয়েছিলাম এবং সাথে সাথেই সারা বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ মানুষ ব্রাউজারটা ডাউনলোড করছিল এবং এই ডাউনলোড ছিল সম্পূর্ণ বিনামূল্যে। অর্থাৎ বাড়িতে কম্পিউটার থাকলে সহজেই নেটস্কেপ ব্রাউজার ডাউনলোড করা, ব্যবহার করা যাবে। কিন্তু আমাদের লাইসেন্স এগ্রিমেন্টে এটা লেখা ছিল কোম্পানির ক্ষেত্রে টাকা দিতে হবে। আর তাই আমাদের ব্রাউজারের জনপ্রিয়তার পেছনেও এটাও একটা কারণ ছিল যে ব্যক্তিগত ব্যবহারের জন্য এটা ডাউনলোড করতে কোনো টাকা লাগতো না এবং ঘরে বসেই ব্যবহার করা যেত। যে ইন্টারনেটে আমাদের যা কাজ থাকে, যেমন সাপ্লায়ার খোঁজা বা কিছুর রেফারেন্স দেখা ইত্যাদি কাজগুলো এই ব্রাউজারের মাধ্যমে সহজেই করা সম্ভব। এবং তারপর তারা দোকানে গিয়ে নেটস্কেপ কিনতে চাইলে দোকান থেকে আমাদের ফোন করা হতো, তারা টাকা দিয়ে তারপর কিনতো। জিনিসটা তো বিনামূল্যে ছিল না। এটা অসম্ভব জনপ্রিয় হয়ে ওঠে। নেটস্কেপ দ্রুত সারা বিশ্বে ছড়িয়ে পড়ে এবং ইন্টারনেট দুনিয়ার চালচিত্র বদলে দেয়। বিল গেটসের অনুমান ভ্রান্ত প্রমাণিত করে ইন্টারনেট একটি অত্যন্ত লাভজনক ক্ষেত্র হয়ে ওঠে। নেটস্কেপ যখন দ্রুত বাজারের দখল নিচ্ছিল এবং সারা বিশ্বের ছড়িয়ে পড়ছিল, জনপ্রিয় হয়ে উঠেছিল, সেই সময় মাইক্রোসফটের মধ্যে আরো বেশি সংখ্যক লোক বলতে থাকে যে আমাদেরও এটা করা উচিত, এরকম কিছু একটা অবশ্যই বানানো উচিত। বিলের মধ্যে একটা বিষয় ছিল যে যারা সাইবার দুনিয়ার মাটিতে দাঁড়িয়ে কাজটা করত, উনি তাদের কথা সব সময় মন দিয়ে শুনতেন। এক্ষেত্রেও তিনি তাদের কথা শুনলেন এবং সিদ্ধান্ত নিলেন যে বেশ, একটা ব্রাউজার বানানো যাক। নেটস্কেপের বিপরীতে মাইক্রোসফট একটা নতুন ব্রাউজার বাজারে ছাড়লো, ইন্টারনেট এক্সপ্লোরার। বাইসাইকেল রেস যেতে কিভাবে জানেন? সব সময় আগে আগে চলতে নেই, মাঝে মাঝে পেছনের জনকে আগে যেতে দিতে হয় যাতে সে এগিয়ে যায়, যাতে তীব্র বাতাসকে সেই আগে মোকাবিলা করে এবং আপনাকে ঠিক ওর পেছনে থাকতে হয়, এবং ও পড়ে গেলেই আপনাকে তখন দ্রুত গতিতে এগিয়ে যেতে হয়। আমাদের গেম প্ল্যানও ঠিক তাই ছিল যে অন্যদেরকে আগে দেখো যে তারা কি করছে এবং তারা কিভাবে ব্যবসা করছে, তাদের পেছনে পেছনে থাকো এবং সুযোগ পেলে তাদেরকে মেরে দিয়ে বেরিয়ে যাও। এভাবেই তো ব্যবসা চলে। রেডারে একবার ধরা পড়ে গেলে নেমে আসা ছাড়া বিমানের আর কোনো উপায় থাকে না। আর বাস্তবে মাইক্রোসফট যে ইচ্ছে করলে যে কাউকেই পিছনে ফেলে দিতে পারে, নামিয়ে দিতে পারে, গিলে ফেলতে পারে, এটা আমরা সবাই জানতাম।
নেটস্কেপের সাথে পাল্লা দেওয়ার জন্য গেটস ইন্টারনেট এক্সপ্লোরারকে বিনামূল্যে বাজারে ছাড়লেন, যার ফলে 1998 সালে নেটস্কেপ দেউলিয়া হয়ে গেল। ইন্টারনেটের এই যুদ্ধ বিল গেটস অবলীলায় জিতে গিয়েছিলেন, কিন্তু দেখা দিয়েছিল এক নতুন বিপদ। নেটস্কেপের সাথে পাল্লা দেওয়ার জন্য মাইক্রোসফট বেআইনি রাস্তা নিয়েছিল কিনা সেই বিষয়ে অনেকে প্রশ্ন তুলতে শুরু করেছিলেন। বিল গেটসের বিশাল সাম্রাজ্য পড়েছিল 1998 19 অক্টোবর থেকে আমেরিকাতে বিল গেটসের বিচার শুরু হয়। গোটা বিশ্বের মিডিয়ার নজর ছিল এই বিচারের দিকে। ইউএস এর বিচার বিভাগ মাইক্রোসফটের বিরুদ্ধে লসুট ফাইল করে। সব থেকে গুরুতর অপরাধে তাকে অভিযুক্ত করা হয়। তিনি ইন্টারনেটের যুদ্ধ জেতার জন্য নিজের একচেটিয়া ক্ষমতা অপব্যবহার করেছেন। এই কেসে হারলে তাকে তার সংস্থা ভেঙে দিতে হতো। বিল গেটসের অস্তিত্ব তখন সংকটের মুখে। বিচার বিভাগীয় যে দলটি মাইক্রোসফটের তদন্ত করেছিল, ক্রিস্টোফার স্প্রিগম্যান ছিলেন সেই দলেরই এক সদস্য। হ্যালো ক্রিস, কেমন আছেন? এই কেসে মাইক্রোসফটের ব্যবসার বেশ কিছু পদ্ধতি নিয়ে প্রশ্ন তোলা হয়। সংস্থার আয় বাড়ানোটা বা নিছক প্রতিযোগিতায় পাল্লা দেওয়া এই পদ্ধতির লক্ষ্য ছিল না, বরং অন্য সংস্থাগুলোকে যাতে বাজার থেকে ধুয়ে মুছে সাফ হয়ে যায় সেটাই ছিল এদের একমাত্র লক্ষ্য। এবং এইটা ভীষণভাবেই বাজারের প্রতিযোগিতার নীতি বিরোধী কাজ। কি ছিল সেই বেআইনি পন্থা যা মাইক্রোসফট ব্যবহার করেছিল নেটস্কেপকে বাজার থেকে ধুয়ে ফেলার জন্য? সেই সময় সারা বিশ্বে যে কম্পিউটার বিক্রি হতো তার অধিকাংশতেই উইন্ডোজের অপারেটিং সিস্টেম লোড করা থাকতো। যাতে নেটস্কেপ ইনস্টল না করে তার জন্য মাইক্রোসফট সংস্থাগুলিকে ব্ল্যাকমেল করতে থাকে। বিবাদী পক্ষের কেস ছিল জোরালো। কম্পিউটার নির্মাতা সংস্থাগুলিকে ব্ল্যাকমেলের সপক্ষে অনেক সাক্ষ্য প্রমাণ ছিল। বিচার চলার সময় মানুষ দেখলেন এই যেন অন্য বিল গেটস, এক অচেনা মানুষ। ক্রিস্টোফার স্প্রিগম্যান এই ভিডিওটা দেখালেন যেখানে বিল গেটসকে সম্পূর্ণ অন্য রূপে দেখা যাচ্ছে। দেখেই বোঝা যাচ্ছিল মানসিক চাপ রয়েছে। বাচ্চারা অপরাধ করে ধরা পড়ে গেলে যেমন হয় ঠিক তেমন। দেখা যাচ্ছে ম্যাজিস্ট্রেট বিল গেটসকে এমন একটি শব্দবন্ধের ব্যবহার নিয়ে প্রশ্ন করছেন যে শব্দবন্ধটি সেই সময় বিভিন্ন কম্পিউটার নির্মাতারা ব্যবহার করতেন, মাইক্রোসফট জিহাদ, অর্থাৎ প্রতিযোগীদের বিরুদ্ধে মাইক্রোসফটের ধর্মযুদ্ধ। ব্র্যাড চিফ আপনাকে ও সংস্থার অন্যান্য ডিরেক্টরদের একটি চিঠিতে লিখেছেন যে আগামী বছরেও আমাদেরকে এই জিহাদ চালাতে হবে। আপনি কি বুঝতে পারছেন যে এখানে আমাদের বলতে মাইক্রোসফটকে বোঝানো হচ্ছে? না। তাহলে কি মনে হয় আমাদের বলতে কি বোঝাতে চেয়েছিলেন উনি? আমি জানি না। জিহাদ বলতে কি বুঝিয়েছিলেন উনি সেটা বলতে পারেন? আমেরিকার বিচার বিভাগ এবং যে সমস্ত মানুষ বিলকে চিনতেন তারাও বিলের এই চুপ করে থাকাটা ভালোভাবে দেখেননি। জনমানসে ওনার সুন্দর ভাবমূর্তি পুরোপুরি তছনছ হয়ে গিয়েছিল। সংবাদ মাধ্যমে ওনাকে নিয়ে ব্যঙ্গচিত্র ছাপা হচ্ছিল। বিল গেটস, যিনি মাত্র কয়েক বছর আগেও কম্পিউটার দুনিয়ার জাদুকর হিসেবে পরিচিত ছিলেন, সেই বিল গেটসই এখন হয়ে উঠেছিলেন শয়তানের প্রতিমূর্তি। একজন ভয়ঙ্কর মানুষ। প্রভাব হয়েছিল অত্যন্ত ক্ষতিকর। মাইক্রোসফটের শেয়ার 30% পড়ে যায়। হ্রাস পায় ব্যক্তিগত সম্পদের পরিমাণও। সুদক্ষ ব্যবসায়ী মানুষটি নিজের আত্মপ্রত্যয় হারিয়ে ফেলেছিলেন। প্রবল চাপের মুখে তিনি ভেঙে পড়েছিলেন। তবে বিচার প্রক্রিয়া চলার সময় এটা বোঝা যায় যে মাইক্রোসফটের বিরুদ্ধে যে কেসগুলি চলছিল সেটা বিলের শরীর ও মনের উপর কতটা চাপ ফেলেছিল। আমার মনে আছে যে সেই সময় একটা বোর্ড মিটিংয়ে তিনি প্রায় কান্নায় ভেঙে পড়েছিলেন এবং তার শরীরের উপর কতটা চাপ পড়ছে, কিভাবে রাতের পর রাত ঘুম হচ্ছে না সেসব বলেছিলেন। 4 বছর ধরে এই বিচার প্রক্রিয়া চলে। কোর্ট মাইক্রোসফটকে ভেঙে দেওয়ার নির্দেশ দেয়। 2002 মাইক্রোসফট দোষী প্রমাণিত হয়। সংস্থাটিকে সরকারি নজরদারির মধ্যে রাখা হয় এবং অতীতে মাইক্রোসফট যেসব বেআইনি পন্থা অবলম্বন করেছিল সেগুলিকে নিষিদ্ধ করা হয়। শেষমেশ এই গোটা বিচারটাই মাইক্রোসফটের কাছে একটা সতর্ক বার্তা হয়ে থেকে যায়। দোষী হওয়া সত্ত্বেও বিশেষ মাশুল দিতে হয় না। তার ভাবমূর্তি যে ক্ষতিগ্রস্ত হয়েছিল সেটা তিনি বুঝতে পেরেছিলেন এবং দ্রুত সেটা ঠিক করার উদ্যোগ নিলেন। দুনিয়া বাঁচাতে এক নতুন কাজ।
এই ঘটনার মাত্র কয়েক বছর আগেই এই গ্রহের সব থেকে ধনী এই মানুষটি দুর্গত মানুষদের ত্রাতা হিসেবে পরিচিত ছিলেন। সেই সময় তিনি তার স্ত্রী মেলিন্ডার সাথে তৃতীয় বিশ্বের বস্তিগুলো ঘুরে দেখেছিলেন এবং সেই সব দেশ থেকে রোগ দারিদ্র্য দূরীকরণই এখন তার জীবনের লক্ষ্য হয়ে উঠল। ম্যালেরিয়া খুবই খারাপ একটা অসুখ এবং এই রোগের মোকাবিলা করার জন্য আমাদের ফাউন্ডেশন যা কিছু করা সম্ভব সব করেছে। ভ্যাকসিনের পরীক্ষামূলক ব্যবহার দেখার জন্য এই মোজাম্বিকে আসতে পেরে খুব ভালো লাগছে। এরকম ভ্যাকসিন এই প্রথম বানানো হলো এবং প্রাথমিকভাবে 3000 শিশুকে এটা দেওয়া হবে। আশা করি এই নতুন ভ্যাকসিন কার্যকরী ভূমিকা নেবে। তিনি আন্তর্জাতিক মানবতাবাদের একজন অগ্রদূত স্বরূপ হয়ে উঠলেন এবং টনি ব্লেয়ার, বিল ক্লিন্টন, বোনোর মতো আন্তর্জাতিক ব্যক্তিত্বের পাশাপাশি তিনিও সারা বিশ্ব জুড়ে বিভিন্ন কল্যাণমূলক কাজকর্ম ও সামিটে অংশ নিতে লাগলেন। বিল গেটস শুধু ফাঁকা কথার মানুষ নন। দারিদ্র্য দূরীকরণের জন্য তিনি একটি ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন এবং তার ব্যক্তিগত সম্পদের অধিকাংশ $240 কোটি তিনি সেখানে দান করেছেন। সমাজ সেবা খাতে তার খরচের পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থাকেও ছাপিয়ে গেছে। তিনি বিশ্বের সব থেকে মহৎ সমাজসেবী। সংবাদ মাধ্যম এখন তাকে এভাবেই দেখায়। 2005-এ টাইম ম্যাগাজিন তাকে বছরের সেরা মানুষের শিরোপা দেয়। আমি বিশ্ব স্বাস্থ্য নিয়ে ওনার আগ্রহকে মোটেই অবজ্ঞা করছি না, কিন্তু আমার মনে হয় যে এই ধরনের কাজ করার প্রাথমিক ইচ্ছা এবং যে সময় এই কাজটা শুরু করলেন সেটা হয়তো কোনোভাবে তার ভাবমূর্তি ফেরানোর চেষ্টাই ছিল। এখন এই গ্রহকে সুন্দর করে তোলাই তার সর্বক্ষণের কাজ এবং 2008-এর জুনে বিশ্ব সংবাদ মাধ্যমের কেন্দ্রবিন্দুতে এলেন যখন তিনি সরে দাঁড়ালেন মাইক্রোসফটের কর্ণধারের পদ থেকে। সংস্থার হেডকোয়ার্টার তাকে দিল বিপুল সম্বর্ধনা। আপনারা যেরকম শুনেছেন, সেই 17 বছর বয়সের পর এই প্রথমবার আমি মাইক্রোসফটের কাজের গুরুদায়িত্ব থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি এবং শেষের সেই দিনটা কিরকম হবে সেটা আমি নিজেও জানি না। হয়তো অন্যরকম একটা দিন হবে। সেটা কি করব আমি সেদিন? শেষ দিনের সেই প্রস্তুতির জন্য আমি কিছু বন্ধুর সাহায্য চেয়েছিলাম। সেই বিশেষ দিনের জন্য তিনি একটি মজাদার ভিডিও বানালেন। বন্ধুরা, এটা নিশ্চয়ই আপনাদের জীবনে শোনার সবচেয়ে খারাপ বাজনা ছিল। বেশ কিছু নামজাদা মানুষকেও এই ভিডিওতে দেখা যায়। আমাদের ব্যান্ডে আর কোনো জায়গা নেই বিল। এক্ষেত্রে কে আপনার সঙ্গী হবে আপনি নিশ্চয়ই সেটা নিয়ে ভাবতে বসে গেছেন। না, কে আমার সাথে যাবে সেটা নিয়ে আমি আদৌ ভাবছি না, কিন্তু তাও বলবো যে আমার মনে হয় রাজনীতিটা ঠিক তোমার জন্য নয়। হ্যালো, বিল বলছি। বিল শার্টনার, স্টার ট্রেকের? না, আমি অন্য বিল। বিল ক্লিন্টন? বিল গেটস এবং ওনার স্ত্রী মেলিন্ডা বর্তমানে সারা বিশ্বের বিভিন্ন প্রান্তের দরিদ্র ও আর্ত মানুষদের সেবায় নিয়োজিত। তার ফাউন্ডেশনই হলো বিশ্বের সবথেকে বড় সেবা প্রতিষ্ঠান। যিনি একসময় তার সফটওয়্যার প্রোগ্রামের সাহায্যে গোটা দুনিয়া জয় করতে চেয়েছিলেন, আজ 57 বছর বয়সে পৌঁছে তার লক্ষ্য হলো মানব সভ্যতার ইতিহাসে শ্রেষ্ঠতম দাতা হয়ে ওঠা।